আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মিয়া মোহাম্মদ আলী জুবায়ের আছি তোমাদের সাথে। আমার কলেজ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা। আমাদের আজকের পড়ার টপিক হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 1-এর পার্ট 4। এর আগে আমরা প্রথম পর্বের ইকানোডার্মাটা পর্যন্ত পড়েছি এবং এখন আমাদের আছে করোটা পর্ব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি করোটা পর্বকে দুটি ভাগে ভাগ করে নিয়েছি। আমাদের আজকের পড়া হচ্ছে পর্ব 9 করোটা নিয়ে। তো আমরা আগেই পড়ে এসেছি করোটা কাদেরকে বলা হয়। যে সকল প্রাণীর কর্ড থাকে, নটোকর্ড থাকে, তাদেরকে করোটা বলা হয়। তো দেখো সংজ্ঞাটা আসে অনেক সময় যে করোটা কাকে বলে। যে সকল প্রাণীর জীবনে কোনো না কোনো পর্যায়ে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর একটি দণ্ডাকার স্থিতিস্থাপক নটোকর্ড এবং পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে, তাকে করোটা বলে। তাহলে আমরা সংজ্ঞাটা পড়ে ফেললাম। এদের জীবনের যে কোনো পর্যায়ে গলবিলের দুই পাশে কয়েক জোড়া ফুলকারন্ধ্র থাকে এবং এদের হৃৎপিণ্ড অঙ্গীয় দেশে অবস্থান করে। আমরা এর আগে যে এর আগে করোটার পূর্বের যে পর্বগুলো পড়ে এসেছে সেগুলোর হৃৎপিণ্ড কিন্তু পৃষ্ঠীয় দেশে অবস্থান করত। এবং এদের সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে মানুষের কাছে করোটা পর্ব খুবই বেশি পরিচিত। ক্ষুদ্রতম যে কাচকি মাছ সেখান থেকে শুরু করে নীলতিমি পর্যন্ত সকলে এর অন্তর্ভুক্ত। তো এই পর্বের ঘনিষ্ঠতম সম্পর্ক হচ্ছে ইকানোডার্মাটা এবং হেমিকর্ডাটা, এবং এদের উন্নত ধরনের মস্তিষ্ক পাওয়া যায় এবং শক্তিশালী নেটল ফুটে তোলে। এরপরে দেখো আমরা চলে আসি করোটা পর্বের বৈশিষ্ট্য। তো করোটা পর্বের বৈশিষ্ট্য প্রথমেই নটোকর্ড থাকবে। ভ্রূণ অবস্থায় অথবা আজীবন করোটের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর পুষ্টিকনালী ও স্নায়ুরজ্জুর মাঝখান দণ্ডাকার ও স্থিতিস্থাপক নিরেট নটোকর্ড অবস্থান করে। উন্নত প্রাণীদের এটিকে মেরুদণ্ড, যেমন আমরা অর্থাৎ ভার্টিব্রাটা পর্বের প্রাণীর যারা আছে তাদের মেরুদণ্ডে রূপান্তরিত হয়ে যায় এই নটোকর্ডটি, এবং এদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী, কারণ এদের মেরুদণ্ড উপস্থিত থাকে। এবং স্নায়ুরজ্জু দেখো, স্নায়ুরজ্জু থাকে কোথায় থাকে? নটোকর্ডের ঠিক উপরে লম্ব অক্ষ বরাবর স্নায়ুরজ্জু অবস্থান করে। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে স্নায়ুরজ্জুটি পরিবর্তিত হয়ে সম্মুখ প্রান্তে মস্তিষ্ক এবং পশ্চাতে সুষুম্নাকাণ্ডে পরিণত হয়, স্পাইনাল কর্ড। তো এই কোশ্চেনটা কিন্তু অনেক আসে যে আমাদের যে স্নায়ুরজ্জুটি থাকে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এটা পরিবর্তিত হয়ে সম্মুখ প্রান্ত কিসে পরিণত হয়? মস্তিষ্কে পরিণত হয়, এবং পশ্চাৎ প্রান্ত যেটা সেটা সুষুম্নাকাণ্ডে। ধরো এটা একটা নটোকর্ড ছিল, এটা যখন পরিণত হয় তখন এই সম্মুখ প্রান্ত আমাদের মস্তিষ্কে পরিণত হয়, এবং আমাদের মস্তিষ্ক থেকে এই যে নিচে যেটা চলে আসে এটা হচ্ছে সুষুম্নাকাণ্ড। আমাদের মস্তিষ্কে যে অক্সিপিটাল বোন আছে, অক্সিপিটাল বোনের ফোরামেন অফ ম্যাগনাম দিয়ে এই সুষুম্নাকাণ্ডটি আমাদের ভার্টিব্রাল অর্থাৎ মেরুদণ্ডের ভেতর দিয়ে প্রবাহিত হয়। তো এটা হচ্ছে মস্তিষ্কে অগ্রপ্রান্ত মস্তিষ্কে পরিণত হয়, এবং সেখান থেকে পশ্চাৎ প্রান্ত যেটি আছে সেটি স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ডে পরিণত হয়। এরপরে আসে গলবিলীয় ফুলকারন্ধ্র। তো গলবিলীয় ফুলকারন্ধ্র, এখানে গলবিলের দুপাশে কয়েক জোড়া ফুলকারন্ধ্র থাকে। এখন বলতে পারো ভাই মানুষের কি থাকে? হ্যাঁ, মানুষেরও থাকে। মানুষ যখন জরায়ের মধ্যে অবস্থান করে ভ্রূণ অবস্থায় তখন তার গলবিলীয় ফুলকারন্ধ্র দেখা যায়। এবং অ্যান্ডোস্টাইল, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। তো অ্যান্ডোস্টাইলটা, এই যে অ্যান্ডোস্টাইল গলবিলের নিচে অ্যান্ডোস্টাইল অবস্থান করে, অ্যান্ডোস্টাইল নামক অঙ্গ থাকে। তো এই অঙ্গটি মেরুদণ্ডী পূর্ণাঙ্গ মেরুদণ্ডী প্রাণীতে পশ্চাৎ থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। তাহলে অ্যান্ডোস্টাইল কিসে রূপান্তরিত হয়? অ্যান্ডোস্টাইল আমাদের থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। এবং পায়ু উত্তর লেজ, পায়ুত্ব লেজ বলতে বোঝায় পায়ের পরবর্তী যে লেজ অবস্থান করে সেটাকে বোঝানো হয়। এবং এই উপরোক্ত 5টি যে মৌলিক বৈশিষ্ট্য আছে এগুলোকে বলা হয় মৌলিক বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা উপরে যে 5টি বৈশিষ্ট্য পেলাম, এই যে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, এগুলোকে বলা হয় করোটা পর্বের মৌলিক বৈশিষ্ট্য। এবং এছাড়াও আরও কিছু আছে পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্রটা সম্পূর্ণ হয়, এটি মুখছিদ্র থেকে পায়ুতে শেষ হয়, পাকস্থলী এবং অন্ত্র সুস্পষ্টভাবে পৃথক। করোটা পর্বের প্রাণীদের যখন বৈশিষ্ট্য আমরা পড়বো তখন অবশ্যই আমরা খেয়াল রাখবো, আমাদের মানুষের কথা মনে রাখলে আমরা হয়তো বেশিরভাগ প্রশ্নের উত্তর বলতে পারবো। এরপরে রক্ত সংবহনতন্ত্র। কর্ডেটদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের, মানুষেরও বদ্ধ ধরনের। অর্থাৎ রক্ত সংবহনতন্ত্র যে রয়েছে, রক্তটা সবসময় রক্তবাহিকা এবং হৃদযন্ত্রের ভিতরে অবস্থান করে থাকে এবং কখনোই দেহ গহ্বরে বের হয় না। তো আমাদের যে হার্ট আছে, হার্টের মধ্য থেকে শুরু করে আমাদের দেহ ফুসফুসে যাবে, ফুসফুস থেকে আবার হার্টে আসবে, হার্ট থেকে আবার গিয়ে দেহ যাবে, দেহ থেকে ফিরে আবার হার্টে ফেরত আসবে। এখানে অর্থাৎ এই যে ভেসেলগুলো দেখা যাচ্ছে এর মধ্যেই থাকবে এবং এর মধ্যেই থাকবে, বাইরে কোথাও যাবে না। এবং রক্তে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। সংবহনতন্ত্রে হেপাটিক পোর্টাল তন্ত্র রয়েছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট।
এবং হৃৎপিণ্ডের অবস্থান এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমরা এর আগে দেখে এসেছি আমাদের যে কর্ডাটা ব্যতীত যে পূর্ববর্তী যে 8টি পর্ব রয়েছে এখানে সবগুলো পর্বে হৃৎপিণ্ডের অবস্থান কিন্তু ছিল, হৃৎপিণ্ড না হৃদযন্ত্রের অবস্থান ছিল কিন্তু পৃষ্ঠদেশে, কিন্তু কর্ডাটা পর্বের কোথায়? অঙ্কীয় দেশে। আমরা অঙ্কীয় পৃষ্ঠ কীভাবে বুঝবো? এটা যদি একটি প্রাণী হয়, প্রাণীটাকে যদি উপর দিকে দেখা যায়, উপরের পিঠটাকে বলা হয় পৃষ্ঠীয় এবং নিচেরটা হচ্ছে অঙ্কীয় দিক। অর্থাৎ মানুষকে যদি এভাবে দাঁড় করানো হয়, ধরো এটি একটি মানুষ, তো মানুষকে যদি এভাবে কাটা হয় সামনের দিকটা হবে কি? অঙ্কীয়, এবং পেছনের দিকে তোমার পিঠ যেদিকে আছে সেটা হচ্ছে পৃষ্ঠীয় দিক। এবং এরপর আসে পার্শ্বপদ। মেরুদণ্ডী প্রাণীদের দুজোড়া পার্শ্বপদ থাকে যা অন্তঃকঙ্কালে অবলম্বিত। তো পার্শ্বপদ বলতে বোঝানো হয় দুজোড়া, অর্থাৎ হাত এবং পা। মেরুদণ্ডী প্রাণীদের তোমার একজন মানুষের ক্ষেত্রে, ধরো এটা একটা মানুষ, আমার আঁকা একদমই খারাপ, তারপরে মনে করো এটা একটা মানুষ, এটা দুটো হাত এবং এটা দুটো পা। তো এই যে দুই পাশে যে হলো দুই জোড়া পার্শ্বপদ, এটা এক জোড়া, এটা এক জোড়া। এখানে মানুষের ক্ষেত্রে হাত উপরের ঊর্ধ্বপদটি হাতে পরিণত হয়েছে, কিন্তু অন্যান্য প্রাণী যে সকল চতুষ্পদ প্রাণী রয়েছে তাদের কিন্তু পায়ে রয়েছে। তো এটাই বোঝানো হয়েছে এখানে। এবং খণ্ডকায়ন, কর্ডেটদের খণ্ডকায়ন দেহ প্রাচীর, মস্তিষ্ক, লেজে সীমাবদ্ধ থাকে, সিলম পর্যন্ত পৌঁছাবে না। তো এখানে আমরা এর আগের ক্লাসে যেগুলো পড়ে এসেছি এবং এখানে যে কর্ডাটা পর্বটা পড়লাম সেখানকার কিছু অনন্য বৈশিষ্ট্য এবং উদাহরণ দেওয়া আছে, এগুলো আমরা একবার করে দেখে রাখি। পরিফেরার দেহের প্রাচীর অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্র আছে, আমরা পড়েছি। কোয়ানোসাইট কোষ থাকে। নালীতন্ত্র দেখো, পরিফেরায় নালীতন্ত্র থাকে, কিন্তু ইকানোডার্মাটার ক্ষেত্রে কি থাকে? পানি নালিকা পথ থাকে। ইকানোডার্মাটার ক্ষেত্রে থাকে নালিকা পথ, পরিফেরার ক্ষেত্রে থাকে নালীতন্ত্র। এবং পরিফেরাতে থাকে স্পিকিউল এবং স্পঞ্জিন, ছোট ছোট কাটা। তো এদের উদাহরণ আমরা কি মনে রাখি? স্পঞ্জিলা লোক্রোটাস এবং ইউস্পঞ্জিয়া অফিসিনালিস। এরপরে নিডারিয়া পর্বের দ্বিস্তরী প্রাণী, এপিডার্মিস এবং এন্ডোডার্মিস থাকে, মাঝে থাকে হচ্ছে মেসোগ্লিয়া, এবং এদের নিডোসাইড নেমাটোসিস ধারণকারী নিডোসাইড কোষ থাকে, এবং সিলিন্ডার নামক কেন্দ্রীয় গহ্বর থাকে। আমরা অরেলিয়া অরেটা জেলিফিশ, যেটা আমি তোমাদের লেকচার 2-তে লিখে দিয়েছিলাম, এখানে দেওয়া আছে, দেখে নিবা। এবং পেন্নাটোলা সুলকাটা, এটা হচ্ছে সমুদ্র কলমের বৈজ্ঞানিক নাম। এবং এরপরে প্লাটিহেল মিনথেস, আমরা প্লেট মানে চাপা, প্লেট মানে চ্যাপ্টা। তো এখান থেকে আমরা জানি উপরে নিচে চাপা, চোষক এবং হুক থাকে। তারপরে কিউটিকুলার এপিডার্মিস দিয়ে আবৃত থাকে, সিলোমবিহীন প্রাণী, এবং রেচনাঙ্গে শিখাকোষ থাকে। এখানে আবার বলে দিচ্ছি 5 স্টার টপিক এটা, শিখাকোষ। কিছু না পারলেও তোমাদের এটা অবশ্যই পারতে হবে, শিখাকোষ বা ফ্লেইম সেল থাকে কাদের? প্লাটিহেল মিনথেস পরের প্রাণীদের। তো এখানে বৈজ্ঞানিক নাম যকৃতকৃমির বৈজ্ঞানিক নাম ফ্যাসিওলা হেপাটিকা, এবং ফিতাকৃমির বৈজ্ঞানিক নাম হচ্ছে টেনিয়া সোলিয়াম। এরপরে আমরা আসি নেমাটোডা পর্ব। নেমাটোডা হচ্ছে গোলকৃমি। নেমাটোডাকে আরেকভাবে বলা হয় গোলকৃমি। তো এরা কীট আকৃতির, নলাকার এবং উভয় প্রান্তে ক্রমশ সরু, এদের কিউটিকল দ্বারা আবৃত। তাহলে আমরা কোথায় কোথায় কিউটিকল পেয়েছিলাম? আমরা প্যানের মধ্যে কিউটিকল পেয়েছিলাম, এটা আমরা লেকচার 3-তে কিন্তু আলোচনা করেছি। আমরা কিসের মধ্যে পেয়েছিলাম? প্যানে। প্লাটিহেল মিনথেস, এবং এরপরে আসবে হচ্ছে অ্যানেলিডা, এবং আছে নেমাটোডা। এর মধ্যে আমরা কি পাই? এর মধ্যে আমরা কিউটিকল পাই। তো এরপরে থাকে অপকৃত সিলমযুক্ত, এবং এখানে মলাস্কা পরের মেন্টাল পর্দা, যেখান থেকে আমরা চুনময় পেয়েছিলাম, যে এখান থেকে আমাদের পরবর্তীতে এদের খোলসটা তৈরি হয়। অঙ্কে দেশে পেশিবহুল পা থাকে, এদের পোস্টিনালে পেঁচানো, কখনই আকৃতির। তোমাদের যদি কখনো দেখা যায় খ নাম্বারে এদের বৈশিষ্ট্য চায়, তখন তোমরা কি করবা? এই 3টা করে বৈশিষ্ট্য যে দেওয়া আছে, বৈশিষ্ট্য এবং উদাহরণটা দিয়ে দিবে এখান থেকে। অ্যাসকারিস লুম্বিকার্স এবং লোয়ালা চক্রিম, এটা কিন্তু একটা টোটোনিমের উদাহরণ, এটা অবশ্যই মনে রাখতে হবে। এবং মেন্টালের এই মলাস্কার ক্ষেত্রে পিলাকোলবসা হচ্ছে আপেল শামুকের, এবং অক্টোপাস হচ্ছে অক্টোপাস ভালগারিস। আমাদের বইতে কিন্তু অক্টোপাস ম্যাক্রোপাসও দেওয়া ছিল, তো আমরা দুইটাই অবশ্যই মনে রাখবো। অক্টোপাসের বৈজ্ঞানিক নাম দুইটা পেয়েছি আমরা, অক্টোপাস ম্যাক্রোপাস এবং অক্টোপাস ভালগারিস। এরপর আমরা আসি অ্যানেলিডা পর্বে। অ্যানেলিডা পর্বে হচ্ছে একাধিক সদৃশ খণ্ডক রয়েছে, চলনাঙ্গ, সিটি এবং প্যারাপোডিয়া। এটা অবশ্যই 5 স্টার টপিক, অবশ্যই মনে রাখতে হবে। সিটি এবং প্যারাপোডিয়া কাদের চলনাঙ্গ? এটা অ্যানেলিডাদের। অ্যানেলিডার সিটি এবং প্যারাপোডিয়া কি? এটা হচ্ছে এদের চলনাঙ্গ। এবং এদের রেচনাঙ্গ যেন কি ছিল? এদের রেচনাঙ্গ ছিল নেফ্রিডিয়া। আমাদের বৈজ্ঞানিক নাম মনে রাখতে হবে মেটাফায়ার পোস্থোমা, এটা হচ্ছে কেজোর বৈজ্ঞানিক নাম, এবং হিরোডিনা মেডিসিনালিস, এটা হচ্ছে যোগের বৈজ্ঞানিক নাম। এরপরে আমরা চলে আসি আর্থ্রোপোডায়। এদের দেহ কাইটিন দিয়ে থাকে, কাইটিন নির্মিত থাকে, এবং এদের রক্তে হিমোসিল থাকে। আমরা কোথায় কোথায় হিমোসিল পেয়েছিলাম? আর্থ্রোপোডা এবং মোলাস্কার মধ্যে হিমোসিল পেয়েছিলাম। এবং এরপরে আমরা আসি, এদের হচ্ছে অ্যান্টেনা থাকে এবং একজোড়া পুঞ্জাকি থাকে, যেটা আমরা বুঝিয়েছি। এখান থেকে তেলাপোকার বৈজ্ঞানিক নাম সবাই জানো, পেরিপ্লানেটা আমেরিকানা। এবং গৃহমাছি, যেটা হচ্ছে মস্কা ডোমেস্টিকা। কীভাবে মনে রাখবো? গৃহ ডোমেস্টিক, মাছি মুস্কা ডোমেস্টিকা। এরপরে আসে একানোডার্মাটা, এদের এবং কন্টকমা এবং পেডিসিলারি যুক্ত, এজন্য এদেরকে বলা হয় কন্টকত্বক প্রাণী। এরপর আছে এরা হচ্ছে পূর্ণাঙ্গ অবস্থায় বনচরীয় প্রতিসম, কিন্তু লার্ভা অবস্থায় দ্বিপার্শ্বীয় প্রতিসম। এটা কিন্তু কোশ্চেনে আসে, এটা ইম্পর্টেন্ট। এরপরে পানি সংবন্ধন রয়েছে, নালিকাপদ আগেই আলোচনা করেছে, এবং এদের আমরা যে বৈজ্ঞানিক নামগুলো মনে রাখবো এটা এখানে দেওয়া আছে। এবং করডাটা পর্বের আমরা জানি অবশ্যই নটোকট থাকবে, স্নায়ুরজ্জ পোস্টিনালি দিকে পরিচিত, এবং ফুলকারন্ধ্র এবং পায়োত্তলেজ উপস্থিত। আমরা কিসের বৈজ্ঞানিক নাম? এটা ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম সকলেই জানো, তেনুয়ালোসা ইলিশা। এবং বাঘের বৈজ্ঞানিক নাম কেউ না জানুক, তোমরা সকলেই জানো, প্যান্থেরা টাইগ্রিস। তো এখন আমরা চলে আসি করডাটা পর্বের শ্রেণীবিন্যাস।
তো এই শ্রেণীবিন্যাসে আমরা এই যে এখানে কিছু বোল্ড লাইন আছে, ক্যামব্রিয়ান রয়েছে, ইউরোকর্ডেট রয়েছে, এগুলো আমরা দেখে নিব। এরপর আমরা নিচে চলে আসি, এতটা ইম্পর্টেন্ট না। এই দেখো এখানটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে কর্ডাটা পর্বকে তিনটি উপপর্বে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সাবফাইলাম 1 ইউরোকর্ডাটা, এরপরে আছে সেফালোকর্ডাটা এবং এরপরে আছে ভার্টিব্রাটা। তো আমাদের আজকের লেকচারটা থাকবে কর্ডাটা পর্বের প্রথম পার্ট, অর্থাৎ এইটুকু অংশের উপর, অর্থাৎ ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা, এটুকু নিয়ে আমরা আলোচনা করব। ইউরোকর্ডাটাকে আবার তিনটা শ্রেণীতে ভাগ করা হয়েছে, অ্যাসিডিয়াশিয়া, ফেলিয়াশিয়া, লার্ভাশিয়া। আর সেফালোকর্ডাটাকে কোনো ভাগে ভাগ করা হয়নি। তো এরপরে আমরা আসি, দেখো এখানে একটা মজার কথা দেওয়া আছে, ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটার অন্তর্গত প্রাণীদের দেহ সরল প্রকৃতির এবং মেরুদণ্ড গঠিত হয় না বলে এদেরকে একত্রে প্রোটোকর্ডাটা বা আদি কর্ডাটা বলা হয়। তাহলে যদি আমাদের প্রশ্ন থাকে যে আদি কর্ডাটা কাদেরকে বলা হয়, তখন আমরা অ্যান্সার করবো কর্ডাটা পর্বের উপপর্ব ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটাকে একত্রে প্রোটোকর্ডাটা বা আদি কর্ডাটা বলা হয়। যেখানে প্রো থাকবে সেটাই আদি। প্রো বলতে আদি বোঝানো হয়, প্রো অর্থাৎ আদি। তো চলো আমরা এগিয়ে যাই, আমরা আলোচনা করব এতটুকু নিয়ে, এইটুকু নয় এতটুকু নিয়ে। এটা আমরা আলোচনা করব সেকেন্ড লেকচারের মধ্যে ইনশাল্লাহ। তো এর মধ্যে প্রথমে চলে আসে সাবফাইলাম 1 বা উপপর্ব প্রধান 1, সেটা হচ্ছে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা থেকে প্রথমে যে কোশ্চেনটা আমাদের পড়তেই হবে, দেখো সাগর ফোড়া, এদেরকে কি বলা হয়? সাগর ফোড়া। আবার আরেকটা কথা আছে, একটু পরে আমরা যদি দেখতে পাবো যে এখানে গেলেই যে এদেরকে বলা হয় সমুদ্রের ফোড়া। কাদেরকে বলা হয়? অ্যাসিডিয়াশিয়াকে বলা হয় সমুদ্রের ফোড়া। তো কোনটাকে সাগর ফোড়া, কোনটাকে সমুদ্র ফোড়া বলে, এটা আমরা অবশ্যই পার্থক্য করে মনে রাখবো। তো সাগর ফোড়া কোনটাকে বলা হয়? ইউরোকর্ডাটাকে বলা হয় সাগর ফোয়ারা এবং অ্যাসিডিয়াশিয়াকে কি বলা হয়? অ্যাসিডিয়াশিয়াকে বলা হয় সমুদ্রের ফোয়ারা। তাহলে চলো, এরপরে এদের কিছু প্রজাতিতে সাইফন থাকে যেটাতে সজোরে পানি উৎসারিত করে। তোমরা হয়তো অনেকে হুইল দেখেছো, এদের মাথার উপরে কিছু একটা ছিদ্রপথ থাকে যেখান থেকে এরা পানি নিঃসরণ করে। তো সেরকম এদের সাইফন থাকে যেখান দিয়ে এরা পানি উচ্চারণ করে। তো এই কারণে এদেরকে বলা হয় সাগর ফোয়ারা। এদেরকে সাসপেনশন হিটারও বলা হয়ে থাকে। এদের দেহে দেখো যেগুলো বোল্ড লাইন করা আছে সবগুলোই তোমাদের জন্য এই পেজ ইম্পর্টেন্ট। দেহে টিউনিসিন নির্মিত আবরণে আবৃত। তাহলে ইউরোকর্ডাটের দেহ কি নির্মিত? টিউনিসিন নির্মিত আবরণে আবৃত থাকে এবং একে প্রাণের সেলুলোজ বলা হয়। তাহলে অ্যানিম্যাল সেলুলোজ কাকে বলা হয়? অ্যানিম্যাল সেলুলোজ বলা হয় কাদেরকে? ইউরোকর্ডাটা থেকে। এই আবরণ উদ্ভিদ জগতের সেলুলোজ সদস্য হয়, এদেরকে কি বলা হয়? প্রাণীর সেলুলোজ। তো টিউনিসিনকে কি বলা হয়? তাহলে প্রাণের সেলুলোজ কাকে বলা হয়? টিউনিসিন। প্রাণের সেলুলোজ কাকে বলা হয়? টিউনিসিনকে। এরপরে আমরা আসবো যে এই আবরণকে টিউনিক বলে এবং গোষ্ঠীগত নাম হিসেবে ইউরোকর্ডেটদেরকে টিউনিকেটা বলা হয়। তাহলে ইউরোকর্ডেটদের আমরা আরও একটা নাম পেয়ে গেলাম, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় টিউনিকেটা। তো এরপরে আমরা আসি এদের প্রতিপ রূপান্তর করে। আচ্ছা, প্রতিপ রূপান্তর কি ভাইয়া? এখন প্রতিপ রূপান্তর হচ্ছে রেট্রোগ্রেসিভ মেটামরফিজম। এটা আমরা নিচে গেছে শিখব ইনশাল্লাহ। এই যে দেখো এখান থেকে আমরা প্রতিপ রূপান্তরটা শিখবো। তো যখন ট্যাডপোল লার্ভা ছিল এরা, তো তখন এরা মুক্ত সাঁতার অবস্থায় ছিল, কিন্তু যখন পরিণত প্রাণী হয়েছে তখন তারা স্থবির হয়ে গেছে, তারা স্থায়ী হয়ে গেছে, তারা আর নড়াচড়া করতে পারে না। আবার যখন তারা যখন আবার লার্ভাতে রূপান্তরিত হবে তখন তারা আবার নড়াচড়া করতে পারবে। এটাকেই বলা হয় প্রতিপ রূপান্তর বা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। এরপরে আমরা আসি আমাদের যে এই ইউরোকর্ডাটা পর্ব আছে, তো ইউরোকর্ডাটা উপপর্ব আছে, এদের বৈশিষ্ট্যগুলো। এদের টিউনিসিন নির্মিত বর্নিল টিউনিক আবরণে আবৃত, এমসিকিউতে আসে। এরা সামুদ্রিক পরিণত অবস্থায় 18 গ্রন্থি, এটা পাওয়া যায়, এটা ইম্পর্টেন্ট নয়। তারপরে এখানে আসে যে লার্ভা রূপান্তরের সময় স্নায়ুরজ্জু সংক্ষিপ্ত হয়ে একটি স্নায়ুর গ্রন্থি বা গ্যাংলিয়নে পরিণত হয়। তাহলে এদের স্নায়ুরজ্জুটা কিসে পরিণত হয়? স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন। তোমরা কি বলতে পারবা কর্ডাটাদের স্নায়ুরজ্জু কিসে পরিণত হয়? অবশ্যই জানাবা। তো এরপরে রক্ত সংবহনতন্ত্র মুক্ত ধরনের, রক্ত সংবহনতন্ত্র কী ধরনের? মুক্ত ধরনের। এবং হৃদযন্ত্রে রিভার্স পেরিস্টালসিস দেখা যায়, অর্থাৎ রক্ত প্রবাহ প্রতিবারে উল্টো পথে গতিপথ পরিবর্তন করে। তো একবার যদি এদিকে যায় তাহলে ফিরে আবার এই পাশে আসে। তো ধরো একবার রক্তটা এদিকে গেল, দেন আবার ওই একই পথে এটা ফিরে আসবে। তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রিভার্স পেরিস্টালসিস। অর্থাৎ যেই পথে প্রথমে ধরো এই পথে গিয়েছে, তাহলে ফেরত আসবে কোন পথে? বিপরীত দিকে। এরপরে দেখা যায় জীবনচক্রে ট্যাডপোল লার্ভা পাওয়া যায়। তো লার্ভার নামগুলো ইম্পর্টেন্ট, আমরা গত লেকচারগুলোতে অবশ্যই বলেছি। তো আমরা এটা মনে রাখবো। তাহলে হচ্ছে ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের লার্ভার নাম কি? ট্যাডপোল লার্ভা। এরপরে লার্ভার প্রতিপ রূপান্তর ঘটে। আমরা এর আগে প্রতিপ রূপান্তর এখানে দেখে ফেলেছি। এবং অর্থাৎ উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্যে। দেখো উন্নত বৈশিষ্ট্যটা কি? ট্যাডপোল লার্ভা যখন ছিল, লার্ভাটা চলাচল করতে পারতেছিল,
কিন্তু যখন এটা পরিণত হয়েছে তখন কিন্তু এটা স্থবির হয়ে গেছে, অর্থাৎ এটা আর চলাচল করতে পারতেছে না। এর অর্থ আমরা কি বুঝতেছি, এখানে একটা অনুন্নত বৈশিষ্ট্য অর্জন করেছে, তো এটাকেই বলা হয় প্রতিভ রূপান্তর। তো এখন ইউরোকর্ডাটার মধ্যে যে 3টি ক্লাসে ভাগ করা হয়েছে সেই ক্লাসগুলো আমরা আলোচনা করব। প্রথমেই আছে ক্লাস 1 অ্যাসিডিয়াশিয়া। এখানে আমি তোমাদের আরেকটা মনে রাখার টেকনিক দিয়ে যাই, অ্যাসিডিয়াশিয়া, থেলিয়াশিয়া, লার্ভাশিয়া। এটা আমরা মনে রাখবো আতেল দিয়ে, এটা আমরা মনে রাখবো আতেল দিয়ে, ATL আতেল। মেসেঞ্জারে তোমরা চ্যাট করার সময় এভাবে তো শর্টকাট করে ফেলো, তাই না? ATL আতেল। তো অ্যাসিডিয়াশিয়া, থেলিয়াশিয়া, লার্ভাশিয়া। তো নিচে চলে যায় এবার। তো অ্যাসিডিয়াশিয়া যেটা, তো এরা হচ্ছে একক বা কলোনিয়াল, স্থির বা মুক্ত সঞ্চারশীল, অর্থাৎ তারা স্থির হতে পারে, সঞ্চারশীল হতে পারে। তো এদেরকে সমুদ্রের ফোয়ারা বলা হয়। তাহলে সমুদ্রের ফোয়ারা কোনটি, সাগর ফোয়ারা কোনটি, এটা কিন্তু অবশ্যই আমাদেরকে পার্থক্য করে জানতে হবে এবং মনে রাখতে হবে, কারণ MCQতে কিন্তু এগুলাই আমাদের মধ্যে ঝামেলা করবে। তো এরপরে আসি, পরিণত প্রাণীর এক প্রান্ত ভিত্তিস্থলে সংলগ্ন থাকে এবং অন্য প্রান্তে ছিদ্রবাহী দুটি নলাকার প্রবর্ধন থাকে। এই দেখো দুটি নলাকার প্রবর্ধন আমরা দেখতে পাচ্ছি। এরপরে যাই, দেহ স্ফীতাকায় বা নলাকার, নরম, অর্ধস্বচ্ছ, চামড়ার মধ্যে টিউনিক নামের আবরণ। কোন আবরণ? টিউনিক আবরণ। বলো তো টিউনিক আবরণটাকে কি বলা হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। এরপরে থলি আকৃতির সুগঠিত গলবিলে অবস্থিত ফুলকারন্ধ আড়াআড়িভাবে অবস্থান করে, কোষ্ঠীক নালী কি আকৃতির? ইউ আকৃতির, লার্ভা লেজ বিশিষ্ট এবং পরিণত প্রাণী লেজবিহীন। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম যে অ্যাসিডিয়াশিয়া পর্বের প্রাণীদের যারা লার্ভা থাকে, লার্ভা অর্থাৎ ছোট বাবু অবস্থায়, বাবু দশা, এই সময় এদের নেজ থাকে, কিন্তু যখন এরা পরিণত হয়ে যায় তখন এদের নেজ অনুপস্থিত হয়ে যায়, অর্থাৎ নেজ থাকে না। এরপর আমরা চলে যাই থ্যালিসিয়া পর্ব। থ্যালিয়াশিয়া পর্বে এরা হচ্ছে একক বা কলোনিয়াল, উন্মুক্ত সামুদ্রিক, অর্থাৎ এরা মুক্ত নয়, এরা উন্মুক্ত, এরা বদ্ধ নয়, এরা নড়াচড়া করতে পারে এবং মুক্তভাবে চলাচল করতে পারে এবং এদের দেহে ফাঁপা নল বা পিপা আকৃতির। এখন পিপাটা কি বলবা ভাইয়া? এই যে আকৃতিটা আমরা দেখতেছি, এটা হচ্ছে পিপা আকৃতির। অনেকেই হয়তো আসলে বলা ঠিক হবে কি না, অনেকে হুক্কা দেখে থাকবা, তো হুক্কার যে ইয়াটা থাকে তো সেটা এরকম দেখা যায়, তো সেটাকে পিপা বলা হয়তো। তো এই যে দেহ ফাঁপা নল বা পিপা আকৃতির আমরা বুঝিয়ে দিলাম, এবং দেহ আবরণ নিস্তায় পাতলা এবং স্বচ্ছ। দেখো এটা কিন্তু পাতলা এবং স্বচ্ছ বোঝা যাচ্ছে ভিতর থেকে। এরপরে সাইফন দুটি দেহের দুই প্রান্তে অবস্থিত, দেহের দুই প্রান্তে সাইফন দুটি অবস্থান করে। তো এরপরে যেটা আসবে যে দেহের কয়েকটি বৃত্তাকার পেশিবন্ধনী উপস্থিত থাকে, দেহের কয়েকটি বৃত্তাকার পেশিবন্ধনী উপস্থিত থাকবে এবং গলবিলে দুটি বড় বা অনেক ক্ষুদ্র ফুলকারন্ধ্র থাকে। এখানে আবার দেখো অধিকাংশ লার্ভা লেজ বিশিষ্ট, পরিণত প্রাণী লেজবিহীন। এটার সাথে কিন্তু আমাদের মিলে যাচ্ছে উপরেরটাও, যে লার্ভা লেজ বিশিষ্ট এবং পরিণত প্রাণী লেজবিহীন। তাহলে অ্যাসিডিয়াশিয়া, থেলিয়াশিয়া দুইটার একটা কমন বৈশিষ্ট্য কি পেলাম? লার্ভা লেজ বিশিষ্ট, কিন্তু পরিণত প্রাণী কি? লেজবিহীন। এটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে আমরা আসি লার্ভাশিয়া। অ্যাসিডিয়াশিয়া, থেলিয়াশিয়া, লার্ভাশিয়া, অর্থাৎ আতেলের এল। লার্ভাশিয়া এরা পরিণত প্রাণী, ব্যাঙাচি সদৃশ। আমরা অনেকেই ব্যাঙাচি দেখি, প্রায় যে এটাই ব্যাঙাচি শেপ চলে আসছে, এরকম ব্যাঙাচি আকৃতির এবং লার্ভার মতো, ব্যাঙাচি সদৃশ লার্ভার মতো। তাহলে ব্যাঙাচি সদৃশ লার্ভার মতো কোনগুলোকে দেখা যায়? এই লার্ভাশিয়ার পরিণত প্রাণীগুলোকে। এবং উন্মুক্ত সমুদ্র পৃষ্ঠবাসী, স্নায়ুরজ্জু নটকটবাহী, লেজটি বেঁকে দেহের নিচে সমান্তরালে অবস্থান করে, যে লেজটা বেঁকে গিয়েছে, এবং দেহ আবরণ অস্থায়ী, পাতলা এবং স্বচ্ছ। দেখো এটা পাতলা এবং স্বচ্ছ বোঝা যাচ্ছে ভেতর থেকে, বাইরে থেকে ভেতরটা। এবং সাইফন অনুপস্থিত। দেখো আমরা এই দুইটার ক্ষেত্রে এখানে সাইফন পেয়েছি, এখানে সাইফন পেয়েছি, এখানেও সাইফন পেয়েছি, কিন্তু এই প্রাণীগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার সাইফন পাওয়া যাচ্ছে না। তো অবশ্যই মনে রাখতে হবে যে কোন উপপর্বের প্রাণীদের সাইফন অনুপস্থিত। এটা হচ্ছে লার্ভাশিয়া উপপর্বের প্রাণীদের। তো এরপরে চলে যাই সেফালোগডটা, সাবফাইলাম টু সেফালোগডটা। তো সেফালো আমি তোমাদের আগেই বলেছি বোটানির চ্যাপ্টার 1-এ, যে সেফালো অর্থ হচ্ছে মাথা, সেফালো অর্থ হচ্ছে মাথা বা মাথা। তো এখানে সেফালো আর কর্ডাটা অর্থাৎ যাদের নটকট আছে, বা রজ্জু, কর্ডাটা অর্থাৎ রজ্জু যাদের নটকট থাকে। তো সেফালোগডটা, তো এদেরকে অনেকটা বল্লমের মতন দেখা যায়। তোমরা বল্লম দেখেছো কি না? বল্লম নিক্ষেপ এই যে এরকম হয়, আচ্ছা সরি, তো এরকম একটা লাঠি থাকে, মাথার দিকে এরকম একটা ইয়া থাকে, তীরের মতন থাকে। তো এটাকেই বলা হয় বল্লম। এখান থেকে ধরে এটা নিক্ষেপ করা হয়। বল্লম নিক্ষেপ হয়তো তোমরা দেখে থাকবা তোমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠানগুলোতে, ক্রীড়া প্রতিযোগিতাতে। তো এদের দেখতে বল্লমের আকার মতো, তাই এদের ডাক নাম ভল্লাকার এবং বা বল্লমাকার প্রাণী। তোমরা যারা বাহুবলী মুভিটা দেখেছো, ওখানে বাহুবলীর যে ভাই ছিল ওর নাম কি ছিল জানো? ভাল্লাল দেব। তো আমি কিভাবে মনে রাখতাম? ভাল্লাল দেব যে বল্লম দিয়ে নিক্ষেপ করে, বল্লম নিক্ষেপ করে, ভল্লাল দেব বল্লম নিক্ষেপ করে। তাহলে আমাদের মনে থাকবে ভল্লাকার এবং বল্লমাকার প্রাণী। এবং এদের ইংলিশ নামটা অবশ্যই মনে রাখতে হবে, ল্যান্সিওলেটস।
পৃথিবীর সব উপকূলীয় প্রাণীর এদের পাওয়া যায় এবং এখান থেকে পড়ার তেমন কিছু নেই। একটু নিচে যদি আমরা আসি, তো আমাদের এই যে চিত্রটা আছে, এই চিত্রটা কিন্তু অনেক সময় তোমাদের সিকিউতে লিখতে আঁকাইতে হয়, তো একটু প্র্যাকটিস করে রাখবা। তো এখানে দেখো বৈশিষ্ট্যগুলো, আমরা এই চিত্র দেখে বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। দেহ লম্বা, এখন দেখো আমরা যে বল্লমের চিত্রটা আঁকিয়েছিলাম, তো বল্লমটা কিন্তু লম্বা আকৃতির হয়, তাহলে আমরা মনে রাখতে পারবো যে দেহ লম্বা, পার্শ্বীয়ভাবে চাপা। এখন দেখো এই যে এই পাশে চাপা, এই যে দুই পাশে চাপা, তো পার্শ্বীয়ভাবে চাপা এবং স্বচ্ছ। এই দেখো এদেরকে স্বচ্ছ, এই যে নিচের ছবিটা দেখো, এদের স্বচ্ছ দেখা যাচ্ছে, বাইরে থেকে ভেতরের যে ইয়াগুলো আছে না, এগুলো দেখা যাচ্ছে। এবং উভয় প্রান্ত সরু, দেখো এই প্রান্তটাও সরু এবং এই প্রান্তটাও সরু, এটাই বোঝানো হয়েছে এখানে। এটা হয়ে গেল। এরপরে দেহের সম্মুখ প্রান্তে ওরাল সিঁড়িতে আবৃত নিম্নমুখী ওরাল হুড থাকে। এখন দেখো আমরা যারা হুডি পরি, হুডি শীতের দিনে আমরা হুডি পরি না, এখানে দেখো এদের এই যে ওরাল সিঁড়ি, যে খাঁচকাটা যে দাগগুলো, এগুলো হচ্ছে ওরাল সিঁড়ি। এবং ওরাল সিঁড়িকে আবৃতকারী যে ইয়াটা থাকে, আমরা যেরকম হুডিতে আমাদের মাথায় পরি, তো তেমন এদের যে হুডির মতন যে অংশটা থাকে, এটাকে বলা হয় ওরাল হুড। তাহলে ওরাল সিঁড়িকে আবৃতকারী যে নিম্নমুখী যে থাকে, সেটাকে কি বলা হয়? ওরাল হুড। এটা কিন্তু এমসিকিউতে আসে যে কোন উপপরের প্রাণীদের মধ্যে আমরা ওরাল সিঁড়ি বা ওরাল হুড পেয়ে যাই, তাহলে সেটার অ্যান্সার কি হবে? সেটার অ্যান্সার কিন্তু অবশ্যই হবে সেফালোপডটা। তো এরপরে আমরা চলে আসব যে আজীবন স্থায়ী নটকট বা নাটকট দেহের সম্মুখপ্রান্তে পশ্চাৎ প্রান্ত পর্যন্ত প্রসারিত। এই দেখো এদের যে নার্ভ কর্ডটা আছে বা নটকর্ড আছে, এই দেখো পশ্চাৎ প্রান্ত থেকে সম্মুখ প্রান্ত, অর্থাৎ সম্মুখ প্রান্ত থেকে পশ্চাৎ প্রান্ত পর্যন্ত যে নটকর্ডটি আছে, এটা কিন্তু এদের দেহে জীবনের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অর্থাৎ আজীবন অবস্থান করে। তাহলে আজীবন স্থায়ী নটকর্ড কোথায় পাওয়া যাবে? এটা কিন্তু অবশ্যই সেফালোকর্ডাটার মধ্যে পাওয়া যাবে। এরপরে দেখো গলবিলি অসংখ্য ফুলকারন্ধ উপস্থিত এবং ফুলকাগুলো অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়। ফুলকাগুলো কিসে উন্মুক্ত হয়? অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়। দেহের দুই পাশে এই চিহ্নটার নাম হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, কারণ আমরা ম্যাথে করি না যে এই যে গ্রেটার দেন, এই যে লেস দেন, 7 ইজ গ্রেটার দেন 5, 7 ইজ গ্রেটার দেন 5, আবার 5 ইজ লেস দেন 7। তো এই যে চিহ্নটা আছে, এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন। তো গ্রেটার দেন আকারের মায়োটম পেশি পাওয়া যায়, এদের গ্রেটার দেন আকারের মায়োটম পেশি পাওয়া যায়। এই যে দেখো আমরা এই চিত্রটাকে ফলো করলে দেখবো, এই দেখো ফলো করলে আমরা যে মায়োটম পেশিগুলো পেয়ে যাচ্ছি। এরপরে চলে আসতেছে সাবফাইলাম 3 ভার্টিব্রাটা। এটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব। অবশ্যই সকলে আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে করেছ এবং মনোযোগ দিয়ে করার জন্য তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তী ভিডিও, অর্থাৎ এরপরে যে ভিডিওটা হবে ভার্টিব্রাটা নিয়ে যে ভিডিও, সেটা আমাদের হবে এই চ্যাপ্টার লাস্ট টপিক। তো সকলেই সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিও আমরা এখানে